এই ভিডিও শুরু করার আগেই বলবো যাদের ক্লস্ট্রোফোবিয়া রয়েছে তারা এই ভিডিও থেকে সম্পূর্ণভাবে দূরে থাকবেন, কারণ এটা শুনলেও কিন্তু আপনার দম বন্ধ হয়ে আসবে। সমুদ্রের 60 ফুট নিচে মাত্র 30 ইঞ্চি মোটা পাইপের মধ্যে 5 জন মানুষ যেভাবে ঢুকে গিয়েছিল এবং সেখানে শ্বাস নেওয়ার জন্য যেভাবে কষ্ট করছিল, সারা শরীরে জ্বালা করছিল, কিন্তু বেরিয়ে আসার রাস্তা খুঁজে পাচ্ছিল না। বাইরের থেকে তাদেরকে কেউ কি সাহায্য করার চেষ্টা করেছিল? আর এই ভেতর 5 জনের মধ্যে কেউ কি বাইরে বেরিয়ে আসতে পেরেছিল, নাকি শুধুমাত্র বেরিয়ে এসেছিল কিছু ভিডিও ফুটেজ? সমস্ত কিছু জানতে পারবো আমাদের এই ভিডিওতে, তাই ভিডিওটি পুরো দেখতে একদমই মিস করবেন না। সো হ্যালো গাইজ, আই এম শুভম অ্যান্ড ইউ আর ওয়াচিং ক্রাইম এক্সপোজ। যদি আপনারা এখনো আমাদেরকে ফেসবুকে ফলো করেননি, ফেসবুকে ফলো করুন, ইনস্টাগ্রামে ফলো করুন। 25শে ফেব্রুয়ারি 2022 সাউথ আমেরিকা নর্দার্ন কোস্টারের পয়েন্টের পেরিয়ার নামে একটি কোস্টাল টাউনে LMCS কোম্পানির ড্রাইভাররা প্রতিদিনের মতোই নর্মাল কাজে যাচ্ছিল। 5 জনের নাম ফয়জল কুরবান, কাজিম আলী, ঋষি নাগাসার, ইউসুফ হেনরি এবং ক্রিস্টোফার। সমুদ্রের থেকে 60 ফিট নিচে 30 ইঞ্চি চওড়া অয়েল কোটেড পাইপ মেনটেন্যান্সের কাজ করছিল তারা। 120 ফুট লম্বা ইউ শেপের পাইপ লাইন ছিল এটি। এই পাইপ লাইনে বার্থ 6 থেকে বার্থ 5-এ তেল পৌঁছানোর কাজে ব্যবহার করা হতো। এই মেনটেন্যান্সের কাজের জন্যই পাইপকে সমুদ্রের জল থেকে আলাদা করতে হয়। সেই জন্য বার্থ 6-এর পাইপের মুখেই স্পেশাল হেভিটেট বেল রাখত, যার মধ্যে ভেতরে অক্সিজেন প্রেসারের কারণে ওশিয়ান ওয়াটার অর্থাৎ সমুদ্রের জল ভেতরে প্রবেশ করতে পারত না। অনায়াসে সেই জায়গায় দাঁড়িয়ে তারা নিজেদের কাজ করতে পারত। সেদিন মেনটেন্যান্স ছাড়া আরও তাদের একটা কাজ ছিল, পাইপে লাগানো হাওয়া ভরা রাবারের প্লাগ বাইরে বের করা। কিন্তু তারা এটা জানতো না পাইপের ভেতরে আগের থেকেই ডিফারেন্সিয়ার প্রেসার জমা ছিল, আর সেই প্রেসারই কাজের সময় তাদেরকে পাইপের মধ্যে প্রায় 120 ফুট ভেতরে টেনে ফেলে দেয় এবং তারা আটকে যায় ওই 30 ইঞ্চি পাইপের মধ্যে, যেখানে প্রায় ভর্তি ছিল সমুদ্রের থেকে আনা তেল। তাদের কিছু বুঝে উঠতে পারার আগেই ওই প্রেসারে এমনভাবে তারা ভেতরে ঢুকে যায় যে বুঝেই উঠতে পারে না তারা কোন দিকে ঢুকলো এবং কোথায় আছে। কিন্তু কপাল ভালো ছিল তাদের যে তারা যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল বা স্থির হয়েছিল একটু, সেই জায়গাতে এয়ার বাবল ছিল, যেখানে তারা মুখ উঁচু করে অক্সিজেন নিতে পারছিল। সরু পাইপের মধ্যে যদি তেল ভর্তি থাকে, প্রায় একটু ছোট মতো জায়গা থাকে, সেই সংকীর্ণ জায়গাতে যেখানে ঠিকভাবে ঘুরতে পারছে না, সেখানে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, সেই জায়গাতে কিভাবে তারা এতক্ষণ বেঁচেছিল, এটা আশ্চর্যজনক ঘটনা। কিছুক্ষণ তারা স্থির হয়ে এটা বুঝতে পারে তাদের মধ্যে অনেকেরই শরীরের হাড় ভেঙে গিয়েছে, ওই প্রেসারে এমনভাবে ঘুরিয়ে তাদেরকে নামিয়েছিল, তাই তারা নড়াচড়া করতে পারছিল না এবং অজস্র ব্যথায় ছটপট করছিল। কিন্তু তবুও তারা নিজেদের বাইরে বার হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল, যেখানে তারা প্রথমে তো বুঝতেই পারেনি যে কোন দিক থেকে বার হতে হবে। যখন দেখছে এত সরু পাইপ এবং কোনো মতে বেরোতে হবে, তখন তারা মোটামুটি সবাই মিলে চিৎকার করে একটা প্ল্যান করে তাদের মাথা যেদিকে রয়েছে সেই দিকেই সাঁতার কেটে কেটে এগিয়ে যাবে। কিন্তু তেলের যে ঘনত্ব সেটা জলের মতো নয়, সেখানে সাঁতার কাটা সম্ভবই নয় বলতে গেলে। তাদের 5 জনের মধ্যে কাজিন এবং ইউসুফের পা ভেঙে যায়, চোখে মুখে তেল লেগে অজস্র জ্বালা সৃষ্টি হয়। প্রতিটা মিনিট তাদেরকে নরকীয় যন্ত্রণা সহ্য করতে হচ্ছিল ওই পাইপের মধ্যে। প্রায় 1 ঘন্টা যুদ্ধ করার পর তাদের কাছে আরও একটা নতুন বাধা এসে দাঁড়ায়। তারা যেমন যেমন পাইপে আগের দিকে এগোচ্ছিল, ভেতরে জলের লেভেলও তখন বাড়ছিল। ড্রাইভাররা তখন বুঝতে পারে 6 ইঞ্চি দূর পর্যন্ত তারা শ্বাস নিতে পারবে। 5 জন ওয়ার্কার্সের মধ্যে 2 জন ঋষি এবং ফয়জল খুব চোট পেয়েছিল, তারা কোনো মতে শ্বাস নিতেই পারছিল না। তারা সবাই মিলে এটাই ডিসাইড করে ক্রিস্টোফার এবং কাজিম কষ্ট করে হলেও আগে এগিয়ে যাবে এবং পরে তাদের দুজনের জন্য সাহায্য নিয়ে আসবে। প্ল্যান অনুযায়ী 2 জন যতটা সম্ভব মুখ উঁচু করে আগে যেতে থাকে। তারপর দম আটকে সুইম করে কিছু দূর যেতে না যেতেই ওরা সেকেন্ড এয়ার বাবলে পৌঁছে যায়। এই জায়গাটি ছিল রাইজার পাইপ থেকে সামান্য দূরে। এই পাইপ দিয়েই তারা বাইরে যেতে পারবে, কিন্তু কাজিমের পা ভেঙে গিয়েছিল, তাই সে এতটা উঁচুতে উঠে বেরিয়ে আসতে পারবে না। তাই তখন তারা ডিসাইড করে যে ক্রিস্টোফার এখন বাইরে বেরোবে, পরে এদের জন্য খুব শীঘ্রই সাহায্যের ব্যবস্থা করবে। প্রায় 2 ঘন্টা ধরে 50 ফুট সাঁতার কেটে ক্রিস্টোফার ফাইনালি খোলা আকাশ দেখতে পায়।
তার অক্সিজেন ট্যাঙ্কের অক্সিজেনও ততক্ষণে প্রায় শেষ হয়ে গিয়েছিল। ওপরে পৌঁছানোর পরে জোরে জোরে পাইপের দেওয়ালে তখন ধাক্কা দিতে শুরু করে, আর নিজের যেটুকু এনার্জি বেঁচেছিল সেই এনার্জি দিয়েই জোরে জোরে ডাকতে থাকে সাহায্যের জন্য। জাহাজে থাকা একজন ওয়ার্কার্স তাদের আওয়াজ শুনতে পেয়ে সেখানে ছুটে যায় এবং চেন দিয়ে তাকে সাকসেসফুলি রেস্কিউ করে। ক্রিস্টোফার বাইরে এসে ঈশ্বরকে ধন্যবাদ দেয় তার জীবন এইভাবে ফিরিয়ে দেওয়ার জন্য। তারপর সে রেস্কিউ টিমকে বলে পাইপের ভেতরে এয়ার বাবল রয়েছে, সেখানে বাকি আরও 4 জন আটকে রয়েছে, তারা বেঁচে আছে, তাদেরকে এক্ষুনি রেস্কিউ করার ব্যবস্থা করুন। এতক্ষণ বাইরের LMCS কোম্পানির কোনো লোক বিশ্বাসই করতে পারছিল না যে তারা বেঁচে আছে। তারা ভাবছিল পাইপের ভেতরে তেল আছে, তো এতক্ষণ নিশ্চয়ই শ্বাসকষ্ট হয়ে তারা বা ডুবে মারা গেছে। এবং অক্সিজেন ট্যাঙ্কও 1 ঘন্টার বেশি থাকে না, আর এই 1 ঘন্টা অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে, অর্থাৎ তারা নিশ্চিত বেঁচে নেই। অথচ তারা ভেতরে সেই সময় ছটপট করছে এবং ভাবছে যে তাদেরকে হয়তো বার করার কিছু না কিছু ব্যবস্থা ক্রিস্টোফার বা কোম্পানির মানুষজন করছে। ক্রু মেম্বারেরা জলে নেমে পাইপের নানা জায়গায় ঠুকে ঠুকে আওয়াজ করতে থাকে। তার উত্তরে পাইপের ভেতরে ডাইভার্সরাও রেসপন্স করতে থাকে এবং তারাও সেই পাইপটিকে ঠুকতে থাকে, যাতে বোঝা যায় যে তারা কত দূরে রয়েছে। ঘন্টার পর ঘন্টা হয়ে যাওয়াতেও কোনো রেস্কিউ টিমের কোনো রেসপন্স পাওয়া যায় না। কিন্তু কেন? পাইপের ভেতরে অক্সিজেন আস্তে আস্তে কমে আসতে থাকে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে সেই এয়ার বাবলগুলোতে, তাদের শ্বাস নিতে আরও কষ্ট হতে শুরু করে। তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত অপেক্ষা করতেই থাকে, কিন্তু ভাগ্যের পরিহাস, তাদেরকে বাঁচাতে কেউ আসে না। আসলে যখন পেরিয়া ফিউল কোম্পানির রেস্কিউ টিম রেস্কিউ করতে যাচ্ছিল, তখন কোম্পানি তাদেরকে রেস্কিউ করতে যেতে মানা করছিল। কেন? কারণ সে বলছিল ওখানে যদি তোমরা কোনো ড্রাইভাররা যাও তাকে রেস্কিউ করতে, রেস্কিউ টিম মেম্বাররাও কিন্তু মারা যাবে, কারণ এতটা অক্সিজেন সাপ্লাই আমরা দিতে পারবো না এবং তারা হয়তো বেঁচে নেই। তোমরা যে আওয়াজের রেসপন্স শুনে ভাবছো ওরা বেঁচে আছে, তাদের কাছে অতটা অক্সিজেন নেই যে তারা বেঁচে থাকবে। এছাড়াও ওই তেলের মধ্যে ডুবে এতক্ষণ তারা হয়তো মারা গেছে। এবার এই সমস্ত কথা শুনে ক্রিস্টোফার তার বন্ধুদের বাঁচাতে যায়। তখন কোম্পানি তাকেও আটকে দেয় যে তুমিও যেতে পারবে না, তুমি একমাত্র বেঁচে এসেছো, তুমিও ভেতরে যেও না, তুমিও মারা যাবে। আবার ক্রিস্টোফার কষ্ট পেতে থাকে, নিজের কলিগদের জন্য হাউ হাউ করে কাঁদতে থাকে, প্রাণ ভিক্ষা চাই সেই বন্ধুগুলোর যে তাদেরকে কোনো মতে বের করো, তারা এখনো বেঁচে আছে, তারা ওখানে কষ্ট পাচ্ছে, তাদের কারোর কারোর হাড় ভেঙে গেছে, যন্ত্রণায় ছটপট করছে, তাড়াতাড়ি রেস্কিউ টিম পাঠান। কিন্তু কোম্পানি একদমই শুনতে চায় না, আর ভগবানের ভরসাতেই তাদেরকে ভেতরেই মরতে দেয় ওই কোম্পানির মালিকরা। এসব শুনলে গা হাত পা ঠান্ডা হয়ে যায়। আমাদেরই ঘরের বাবা কাকারা কাজ করতে যাচ্ছে বিভিন্ন কারখানাতে বা আরও কোনো মাইন্সে, তারা যদি আটকে যায়, তারা যদি কোনোদিন বিপদে পড়ে, কোম্পানি যদি হাত তুলে দেয়, কোন ভরসায় যাবে মানুষ? 27 ফেব্রুয়ারি 2022 পেরিয়া ফিউল কোম্পানি প্রেস কনফারেন্সে ক্রিস্টোফার বলে, আমরা পাইপের ভেতর থেকে ভাবছিলাম যে কোম্পানি আমাদেরকে বাঁচানোর জন্য হাজার কাজ করে চলেছে, কিন্তু আসলে তারা কিছুই করে। আমি নিজে বেরিয়ে আসতে পেরেছি, এটাই আমার জন্য অনেক। আমার বন্ধুদেরকে এরা কেউ বাঁচালো না। 28 ফেব্রুয়ারি 2022 সন্ধে 7টার সময় কোম্পানি ওই পাইপকে ফ্ল্যাশ করে 3 জনের বডি পায়, কিন্তু একজনের বডি তখনও বের হয়নি। 3 মার্চ 2022 ঋষির বডি পাওয়া যায়। কোম্পানি যদি একটু চেষ্টা করত, একটু যদি বড় টিম ডেকে আনতো, সরকারের কাছে একটু সাহায্য চাইতো, তাহলে এদের সবাইকে বের করা যেত। পেরিয়া কোম্পানির ওপর পুলিশ ইনকোয়ারি শুরু তো করা হয়, কিন্তু তাদের কোনো সাজা হয়নি। আপনারাই বলুন, মানুষ কাজ করতে গিয়ে বিপদে পড়ে যায়, মারাও যায় অনেকে, কিন্তু যদি বেঁচে থাকে জেনেও না বাঁচায় কোম্পানির মানুষজন, এমন কোম্পানিতে কি কাজ করাটা সত্যিই খুব প্রয়োজন? মানুষ কিভাবে বিশ্বাস করবে বড় বড় কোম্পানিদেরকে? কেন কোম্পানি হাজার কথা ভেবে তাদেরকে মরতে দেয় ওই ছোট্ট জায়গার মধ্যে বা ওই বিপদের মধ্যে? এইসবের ব্যাপারে ভাবা উচিত। আপনার কি মতামত কমেন্ট করে লিখতে একদমই ভুলবেন না। আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওর মধ্যে ছোট্ট একটা রিকোয়েস্ট রয়েছে আপনাদের সবাইকে, আপনারা ভিডিও কে কোন জেলা থেকে দেখছেন বা কে কোন দেশ থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। এই ছোট্ট রিকোয়েস্ট রইল আপনাদের সবার কাছে। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে, নতুন কেসে, নতুন ঘটনা।